আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ফেবুলাস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার কর্তৃক আয়োজিত ট্যালেন্ট হান্ট এসএসসি 2026 পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত কাছের প্রিয় ছোট ভাই রাকিব হাসান, যিনি এই একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এবং উপস্থিত আছেন সাভারের একজন সফল সংগঠক, যিনি পশ্চিমা অপসংস্কৃতির বিরুদ্ধে ইসলামী সঙ্গীতের জয়যাত্রা শুরু করেছেন সাভার তথা সারা বাংলাদেশে। আন-নাশিদ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ মাওলানা মাসুম রাব্বানী ভাই, মঞ্চভূমিষ্ঠ সাভারের একজন আলোকিত মানুষ, বিশিষ্ট ব্যবসায়ী জাজাকাল্লাহ খায়ের প্রপার্টিজ লিমিটেডের অনারেবল চেয়ারম্যান জাবের মাহমুদ ইরন ভাই, এবং এই স্কুলের সম্মানিত শিক্ষক মণ্ডলী, শিক্ষয়িত্রী মণ্ডলী এবং অনেক অভিভাবকবৃন্দ উপস্থিত আছেন। এই স্কুল থেকে বা একাডেমি থেকে যারা শিক্ষা গ্রহণ করেছেন, যারা শিক্ষা নিচ্ছেন, স্নেহের স্টুডেন্টস। আমরা ছোটবেলায় অনেক বাবা মাও এখানে আছেন উপস্থিত। যখন একটা মাতার গর্ভে একটা সন্তান আসেন, পিতা এবং মাতা দুইজনই একটা স্বপ্ন দেখে যে আমাদের সন্তান অনেকে ডক্টর হবে, অনেক ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে। পিতা মাতারও যেমন দেখেন, ঠিক তেমন স্বপ্ন দেখেন যারা আজকে সামনে, যারা ভবিষ্যতের রাষ্ট্রনায়ক, যারা ভবিষ্যৎ এই দেশের পরিচালক হবেন, তারাও। তো এমন কেউ কি আছি আমরা যারা স্বপ্ন দেখি যে ডক্টর হব? একটু হাত তুলে একটু দেখি, একটু হাত তুলি। ডক্টর হব কে কে? ইঞ্জিনিয়ার দরকার নেই, শুধু ডক্টর। আপনি একটু দাঁড়ান, আপনি প্লিজ। যদি ধরেন বাংলাদেশের সমস্ত ডক্টর 1 ঘন্টায় স্ট্রাইক করে যে বাংলাদেশে কোনো রোগী দেখবেন না, আপনার ধারণায় কতজন রোগী মারা যেতে পারে? 1 ঘন্টা অনলি, জাস্ট একটা ধারণা। 5,000, 10,000 বলেন, একটা অ্যামাউন্ট, একটা সংখ্যা বলেন। হ্যাঁ, 50,000। গুড, থ্যাংক ইউ, বসেন। এবার ইঞ্জিনিয়ার কারা কারা স্বপ্ন দেখেন, যারা ইঞ্জিনিয়ার হতে চান? মাত্র 2 জন। মেয়েরা কেউ ইঞ্জিনিয়ার হবে না? আপনি দাঁড়ান। ধরেন বাংলাদেশের সমস্ত ইঞ্জিনিয়াররা স্ট্রাইক করলো, 1 ঘন্টা কোনো কাজ করবেন না, বাংলাদেশে কত হাজার বিলিয়ন ডলারের ক্ষতি হতে পারে? একটা ধারণা, জাস্ট 500 মিলিয়ন ডলার। বিলিয়ন ডলার, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন এমন কেউ কি আছেন যারা স্বপ্ন দেখেন যে ব্যারিস্টার হবেন, অ্যাডভোকেট হবেন? এমন কেউ আছেন? কেউ নাই, তার মানে আমার দলে কেউ নাই। গুড। আচ্ছা, অন্যান্য পেশাতেও অনেকে আগ্রহী থাকতে পারেন, তবে আমাদের দেশের যারা মেয়ের মা, বিশেষ করে মেয়ের মা বা মেয়ের বাবা, তারা স্বপ্ন দেখেন খুব বেশি করে যে তার মেয়ের জামাই যেন ডক্টর হয়। এটা আমাদের দেশের বিশেষ করে মেয়েরা, মানে মেয়ের মায়েরা, বাবারা খুব স্বপ্ন দেখে। আচ্ছা, সংখ্যাটার জন্য জিজ্ঞেস করেছিলাম। ধরেন বাংলাদেশের 10,000 রোগী মারা যাবে, এটা একটা অনেক বড় সংখ্যা। ডক্টর আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা পেশা। ইঞ্জিনিয়াররা যদি 1 ঘন্টা স্ট্রাইক করে তাহলে কয়েক হাজার বিলিয়ন ডলারের দেশে ক্ষতি হবে। এটাও আমাদের এক ভাই গার্মেন্টসে জব করতেন, উনি জানেন যে গার্মেন্টসে যদি 1 ঘন্টা বিদেশি বাইরেরা না আসে তাহলে কেমন ক্ষতি হয়। তো এটাও খুব ইম্পর্টেন্ট পেশা। এখন যদি একটা প্রশ্ন করি, যারা অ্যাডভোকেট কেউ হতে চান নাই, ব্যারিস্টারও কেউ হতে চান নাই, এখন যদি বলি
যে এই ঘরে 1 ঘন্টা কোনো আইন থাকবে না, আপনি যা কিছু করতে পারেন, আপনি খুন করতে পারেন, দর্শন করতে পারেন, মারামারি করতে পারেন, কাটাকাটি করতে পারেন, ইত্যাদি ইত্যাদি। এই রুমের কি অবস্থা হবে? যেহেতু 1 ঘন্টা ফ্রি, আপনি মামলা মোকদ্দমা হবে না, জেল ফাঁস হবে না, আমার এই বোনেরা কি নিরাপদ থাকবে? আমার বোনেরা তো রাস্তাঘাটে দোষিতা হচ্ছে, আমার ছোট কন্যারা দোষিতা হচ্ছে। আজকে সাভার উপজেলায় একটা মানববন্ধন আছে, রামিসাকে যে একটা ছোট বাচ্চা দোষিতা হয়েছে এর প্রতিবাদে। তাহলে ধরে নেন যে যদি 1 ঘন্টা আইন দেশে না থাকে, দেশের কি মেচাকার হবে না? চুরি, ডাকাতি, ছিনতাই, ব্যাংক লুট, দর্শন, খুন ইত্যাদি তো অনেক কিছুই হবে। তার মানে আইনেরও প্রয়োজন আছে। অর্থাৎ যারা ব্যারিস্টার, যারা জজ, যারা আইনের রক্ষক, যারা অ্যাডভোকেট, এদেরও প্রয়োজন আছে। এখন ধরেন আপনি ডক্টর হলেন, ইঞ্জিনিয়ার হলেন, ব্যারিস্টার হলেন, সব কিছু হলেন, আপনি ভালো মানুষ হইতে পারলেন না, তখন কি অবস্থা হবে? ডক্টর হয়ে লাভ আছে? ইঞ্জিনিয়ার হয়ে লাভ আছে? বা ব্যারিস্টার হয়ে লাভ আছে? এখানে আমাদের হাফেজ মাওলানা মাসুম রাব্বানী ভাই আছেন, উনি হাফেজ, মাওলানা বা মুফতি। এখন যদি উনি স্বপ্ন দেখতেন যে আমি মাওলানা হব, বাবা স্বপ্ন দেখতেন, এখন উনি যদি ভালো মানুষ না হয়, খারাপ প্রকৃতির মানুষ হয়, উনি হাফেজ হয়ে কোনো লাভ হবে? সমাজের কোনো লাভ হবে না। এই জন্য আমরা যারা পিতামাতা আছি, যারা শিক্ষার্থী আছি, আমরা যারা স্বপ্ন দেখি যে আমরা ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, হাফেজ, মাওলানা হব, সবার আগে যারা দেখা দরকার সেটা হচ্ছে আমরা ভালো মানুষ হতে চাই। যদি ভালো মানুষ হতে পারি, আপনি ডক্টর হয়ে লাভ আছে, ইঞ্জিনিয়ার হয়ে লাভ আছে, ব্যারিস্টার হয়ে লাভ আছে, হাফেজ, মাওলানা, মুফতি হয়েও লাভ আছে। এবং এই যে আমি স্বপ্ন দেখছি আমরা মানুষ হব, আমরা ডক্টর, ইঞ্জিনিয়ার হব, এখন আপনি সারাদিন শুধু বই নিয়ে পড়ে থাকলেন। আমার সাথে পড়াশোনা করেছেন অনার্স মাস্টার্সে, আমি অ্যাকাউন্টিংয়ে অনার্স মাস্টার্স করেছি, LLB LLM করেছি। আমি দেখেছি আমার সাথে অনেকেই পড়াশোনা শুধু বই আর বই, তাদের পৃথিবীর সম্পর্কে কোনো ধারণা নাই। তারা আমি দেখেছি যে তারা এখনো সরকারি হোক, বেসরকারি হোক, ছোট বড় বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করছে। আপনি পড়াশোনার পাশাপাশি, পড়াশোনা আপনাকে একটা ভালো সার্টিফিকেট দিবে, আপনাকে হয়তোবা ভালো চাকরির বাজারে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে, কিন্তু একমাত্র পড়াশোনা করে আপনি ভালো কিছু জীবনে অর্জন করতে পারবেন না। আপনাকে পড়াশোনা করতে হবে, পড়াশোনার পাশাপাশি আপনাকে দক্ষ এবং যোগ্য মানুষ হইতে হবে। দক্ষ এবং যোগ্য মানুষ কিভাবে হবেন? শুধু পড়াশোনা করে আপনার সার্টিফিকেট হবে, আপনি ভালো ছাত্র হতে পারবেন, কিন্তু দক্ষ আর যোগ্য মানুষ হতে পারবেন না। দক্ষ এবং যোগ্য মানুষ হওয়ার জন্য যেটা সবার আগে দরকার, সেটা হচ্ছে এই ধরনের সেন্টারগুলো, যারা আপনাকে পড়াশোনার পাশাপাশি আপনাকে, একটা মেয়ে চমৎকার ইংলিশে বক্তব্য দিয়েছে, আমি মুগ্ধ হয়েছি। এখানে ইংলিশ স্পোকেন কোর্স শেখানো হচ্ছে, আইটির বিভিন্ন কোর্স শেখানো হচ্ছে। আপনি আইটি ছাড়া জীবনে কি করবেন? কিচ্ছু করতে পারবেন না। আপনি খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, খুব ভালো সার্টিফিকেট পেয়েছেন, বাট আপনি আইটিতে জিরো, আপনার লাইফটাই জিরো। বিশ্বাস করেন না করেন, আজ থেকে 10 বছর পরে আমার কথাটা মিলাই নেবেন লাইফে। জালমগীর ভাই বলেছিলেন যে আইটি জানি না মানে জিরো, আমি আসলেই জিরো, এটা প্রমাণ পাবেন 10 বছর পর। আমি চাই না আপনারা 10 বছর অপেক্ষা করেন আমার এই কথা প্রমাণের জন্য। আমি চাই আপনারা আইটিতে প্রত্যেকেই দক্ষ আর যোগ্য হয়ে ওঠেন। আপনারা ইংলিশ ছাড়া আপনার জীবন সুরানাই বৃথা। এই যুগের কারণে আপনি ভালো চাকরি পাবেন, চাকরি পাওয়ার পর আপনার প্রমোশনই হবে না, আপনি কম্পিটিশনে আপনি ঠিক থাকবেন না, অন্যরা আপনার থেকে এগিয়ে যাবে। এই জন্য আপনাকে ইংলিশ যেমন দরকার, আইটি তেমনই দরকার। আর এই সমস্ত ফ্যাবুলাসের মতো যারা প্রসিদ্ধ একাডেমিগুলো আছে, যারা আপনাদেরকে সেই দক্ষ এবং যোগ্য মানুষ হিসাবে গড়ে তুলছে, এবং যারা ম্যাট্রিক পরীক্ষার পর এখানে ভর্তি হয়েছেন, তারা পরবর্তী জীবনে এর মূল্যটা বুঝতে পারবেন আপনার জীবন দিয়ে, যে হ্যাঁ আমি শিখেছিলাম, আমার জীবনে এটা কতটুকু কাজে লেগেছে। এই জন্য এক স্যার বলেছেন
যে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছেন মানে আপনি বেড়ানোর সময়, নানুবাড়ি কক্সবাজার বেড়ানোর সময় হয়ে গেছে। নো, আপনাকে এই 3টা মাস যদি আপনার জীবন দক্ষতা উন্নয়নে, আপনার যোগ্যতা দক্ষতা উন্নয়নে কাজে লাগান, দেখবে যে এই 3টা মাস আপনার লাইফের একটা ভিত্তিপ্রস্তর হয়ে যাবে। এখানে জাবের মাহমুদ ভাই ডেভেলপার্স বিজনেস করেন, যদি 10তলা বিল্ডিং করেন, এই বিল্ডিংটাই ধরেন, আপনি 10তলা বিল্ডিং করেছেন, 10তলা বিল্ডিংয়ের নিচে একটা ভিত্তিপ্রস্তর হয়, যেটা খালি চোখে দেখা যায় না, মাটির নিচে পড়ে আছে। এই ভিত্তিপ্রস্তর যদি না থাকতো এই বিল্ডিংয়ে টিকে থাকতো? টিকে থাকতো না। কিন্তু দেখা যায় না যে ভিত্তিপ্রস্তরটা কতটা মজবুত। আপনার এই সমস্ত যে ট্রেনিং কোর্সগুলো আপনারা করছেন, দক্ষতা উন্নয়নের যে ট্রেনিং কোর্সগুলো করছেন, এগুলো আপনার হচ্ছে বিল্ডিংয়ের মতো একটা ভিত্তিপ্রস্তর, জীবনের ভিত্তিপ্রস্তর। যারা সফলভাবে করতে পারবেন তারা জীবনে এরকম নিজেকে বড় বড় বিল্ডিংয়ের মতো সুদৃশ্য অট্টালিকায় পৃথিবীতে উপস্থাপন করতে পারবেন। তারা আপনাকে দেখে মুগ্ধ হবে, অনুপ্রাণিত হবে এবং আপনাকে সবাই অনুসরণ করবে। তো আমি আপনাদের প্রত্যেকের জীবনের উত্তরোত্তর সফলতা সমৃদ্ধি কামনা করছি। পড়াশোনা করবেন, অবশ্যই পড়াশোনা করবেন। পড়াশোনার পাশাপাশি এই সমস্ত যে এক্সট্রা কারিকুলামগুলো আছে, কারিকুলামগুলো আছে, যেমন বিশেষ করে ডিবেটিং প্রতিযোগিতা, কালচারাল স্পোর্টস প্রতিযোগিতায় আপনারা বেশি বেশি অংশগ্রহণ করবেন। যদি আপনারা এগুলো বেশি বেশি অংশগ্রহণ করতে পারেন তাহলে আপনাদের জীবনের সফলতা অনেক গুণ বেড়ে যাবে। ছোট্ট একটি গল্প দিয়ে আজকের আমার বক্তব্যটা শেষ করতে চাই। এখানে অনেক মায়েরা বসে আছেন যাদের সন্তানের সফলতার জন্য অনেক অধীর আগ্রহ নিয়ে বসে আছেন, প্রতীক্ষা করছেন যে আমাদের সন্তানেরা অনেক কিছু করবে। একটা মা একটা সন্তানের জীবনে কতটা গুরুত্বপূর্ণ এবং মূল্যবান একটা ছোট্ট গল্প দিব। কেউ বলতে পারবেন আমরা যে লাইট জ্বলে আছে, আলো জ্বলছে, এটা আবিষ্কারক কে? টমাস আলভা এডিসন। থ্যাংক ইউ যারা বলতে পেরেছেন। টমাস আলভা এডিসনের একটা ছোট্ট গল্প আছে। ছোটবেলায় একটা স্কুলে ভর্তি হয়েছেন, মা তাকে ভর্তি করে দিয়েছেন, স্কুলে যাতায়াত করেন। কিন্তু টমাস আলভা এডিসন ছোটবেলায় অসম্ভব অমনোযোগী একটা ছাত্র ছিল। পড়াশোনায় মন বসত না, খেলাধুলায় বিভিন্ন দুষ্টুমি করত। এই টমাস আলভা এডিসন কখনোই ভালো রেজাল্ট করতে পারে নাই। তখন ওই স্কুলের প্রধান শিক্ষক একটা চিঠি লিখেছেন টমাস আলভা এডিসনের মায়ের কাছে। লিখেছেন যে আপনার ছেলে যথেষ্ট অমনোযোগী, আপনার ছেলে এই স্কুলে পড়ানোর মতো আমরা আগ্রহী নই, আপনার ছেলেকে অন্যত্র অন্য কোনো স্কুলে ভর্তি করিয়ে দিন। এই চিঠিটা যখন টমাস আলভা এডিসনের হাতে সে শিক্ষক দিয়েছেন, উনি আবার ঠিক ওনার মায়ের হাতে দিয়েছেন। তো মা চিঠিটা খুলেছেন এবং পড়ছেন এবং মায়ের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। তো টমাস আলভা এডিসন বলছে, মা তুমি কাঁদছো কেন তোমার চিঠি, স্যারের চিঠি পাওয়ার পর? টমাস আলভা এডিসনের মা বলছেন যে স্যার লিখেছেন যে তুমি অসম্ভব মেধাবী একজন ছাত্র। মা বলেছেন যে তুমি অসম্ভব মেধাবী একজন ছাত্র, তোমাকে পড়ানোর মতো দক্ষতার যোগ্যতা শিক্ষক ওই স্কুলে নাই। এই জন্য স্যার পরামর্শ দিয়েছেন তোমাকে যেন আমি অন্য একটা ভালো স্কুলে ভর্তি করিয়ে দিই। তো টমাস আলভা এডিসনের মা টমাস আলভাকে আর কোনো স্কুলে দেন নাই, মা নিজে তাকে পড়িয়েছেন। টমাস আলভা এডিসন একদিন বিশ্ববিখ্যাত একজন বিজ্ঞানী হয়েছেন, আপনার বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছেন। এটাও তোমরা হয়তো ওনাকে জানো যে বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করার ক্ষেত্রে উনি 1000 বার ব্যর্থ হয়েছিলেন, 1000 বার। তারপরে উনি সফল হয়েছিলেন। আর আমরা তো 1 বার 2 বার 3 বার হইলে আমরা ব্যর্থ, আমরা পারবো না, ছেড়ে দিই। কিন্তু টমাস আলভা এডিসন 1000 বার ট্রাই করেছিলেন এই বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারের পর। একদিন মা মারা গিয়েছেন, তো উনি বাসা পরিবর্তন করবেন এবং পুরনো জিনিসপত্র ঘাটতে ঘাটতে সেই চিঠিটা উনি পেয়েছেন। তখন টমাস আলভা এডিসন সেই চিঠিটা পড়তে শুরু করেছেন। সেখানে লেখা রয়েছে যে আপনার ছেলে যথেষ্ট অমনোযোগী, তাকে আমরা এই স্কুলে পড়াশোনা করাইতে ইচ্ছুক নই, আপনার ছেলেকে অন্য স্কুলে ভর্তি করান। তখন টমাস আলভা এডিসন চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে যে মা যদি তাকে এই সত্যটা তখন জানাতেন
যে তুমি অমনোযোগী, তুমি ভালো ছাত্র নও, তোমাকে এই স্কুলে রাখবে না, হয়তোবা টমাস আলভা এডিসন মন খারাপ হয়ে যেত, মনটা ভেঙে যেত, উনি হয়তোবা আর টমাস আলভা এডিসন আজকের বৈদ্যুতিকভাবে জনক হতে পারতেন না। তার মা তাকে উৎসাহিত করবার জন্য, অনুপ্রাণিত করবার জন্য একটু কথাটা ঘুরিয়ে বলেছেন। আমরা এরকম মা চাই, যারা আপনার সন্তানকে উৎসাহিত করবেন, অনুপ্রাণিত করবেন, শাসন অবশ্যই করবেন। যারা দুষ্ট সন্তান অবশ্যই শাসন করবেন, কিন্তু অবশ্যই উৎসাহিত এবং অনুপ্রাণিত করবেন। আর যারা এখনো যুবক তরুণ সম্প্রদায়, আমরা যারা পড়াশোনা ছেড়ে, খেলাধুলা ছেড়ে, কালচারাল ডিবেটিং, স্পোর্টস ছেড়ে আমরা মাদকের পিছনে দৌড়াই, যারা আমরা সন্ত্রাসের পিছনে দৌড়াই, আমরা অমুক ভাই তমুক ভাই জিন্দাবাদ জিন্দাবাদ করে বেড়াই, তাদের উদ্দেশ্যে বলি জীবন একটাই। এই জীবন যদি একবার চলে যায়, দ্বিতীয়বার ফেরত আনা যায় না। এবং পড়াশোনা, দক্ষতা, যোগ্যতা অর্জন করবার চান্স একবার আসে জীবনে। যারা এই চান্সটা একবার হারাবে, তারা আজ থেকে 10-20 বছর পরে আর যারা সফল মানুষ, তাদেরকে দেখতে হবে আর নিজের জীবনের জন্য অনুতপ্ত হতে হবে। তো আমাদের প্রত্যেকটা সন্তান সেই মানুষ হোক যে মানুষ আমরা পিতামাতারা স্বপ্ন দেখি আমাদের সন্তানদেরকে নিয়ে, যোগ্য, দক্ষ, মেধাবী এবং দেশের সত্যিকার অর্থে যে সন্তান মানুষ এবং সমাজের কল্যাণে কাজ করবে, সেই সন্তান আমরা চাই। তোমরা প্রত্যেকেই পিতামাতার মুখে হাসি ফোটাও, পিতামাতার কাছে যোগ্য সন্তান হয়ে ওঠো এবং তোমাদের পিতামাতা, তোমাদের শিক্ষকরা তোমাদের জন্য যে স্বপ্ন দেখেছেন, তোমাদের পিতামাতা শিক্ষকের স্বপ্ন পূরণ হোক, স্বপ্ন পূরণ হোক তোমাদের। প্রত্যেকের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।